অভ্যুত্থানে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু শহীদ হয়েছেন, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 2024 সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। 16 জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি, আজকে যদি সেই সময়কার ঘটনাগুলো দেখি, আমরা পত্রপত্রিকাগুলো বের করে আমরা দেখি, আমরা দেখতে পাবো যে 16 জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। ঐতিহাসিক 16 জুলাই তারিখে 6 জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক। আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়। শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা, তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল। শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন, আমার স্বামীর কথা কেউ বলে না, কারণ সে ছাত্র ছিল না, ছিল শ্রমিক। আর শহীদ ফারুকের 8 বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল, সেই নিউজের মধ্যেই ছিল যে জানতে চেয়েছিল, আম্মু, ওরা আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের কথা বলে, আমার বাবার কথা কেন বলে না? সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা। শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নন, কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন সম্ভাবনার অবসান। অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন, মাসের পর মাস ব্যয় করছেন, বাট খুব দুঃখজনক ভাবেও দেখি যদি আমরা, তাহলে দেখব যে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আর কয়দিন পরেই 1 বছর হবে, কিন্তু এই 1 বছরে গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। দুঃখজনক ভাবেও যদি আমরা দেখি, খুব দুঃখজনক একটি বিষয় যদি আমরা খেয়াল করি, যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকার এর পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, এক্ষেত্রে বোধহয় প্রায়োরিটি ইস্যু কতগুলো থাকা উচিত, অগ্রাধিকার কতগুলো ইস্যু বোধহয় থাকা উচিত। কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় নিয়মিত যদি নতুন ইস্যু যুক্ত হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে। আমাদেরকে একটা জায়গায় প্রায়োরিটি অনুযায়ী থাকতে হবে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয়ে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও জনগণকে বিস্মিত করেছে। গণমাধ্যম যদি আমরা দেখি, যে গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট, সেখানে বলেছে যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রের কোন স্তরেই কিন্তু গণ অভ্যুত্থানের 1 বছর পরেও স্বাভাবিক একাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয়নি। আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোকিত বাংলাদেশ গড়বো, এটা যদি চিন্তা করি, সেটা গড়া সম্ভব কিনা, আজকের সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের কাছে এই প্রশ্নটি, এই জিজ্ঞাসাটি আমি রাখতে চাই।
উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা, আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা